অনেকদিন আগে প্রদীপনগর গ্রামে মোহন নামের একজন কৃষক বাস করত। তার বাবা মা মারা যাওয়ার পর তার গরিব বোন তটিনী নিজের সম্পদের অধিকার নিতে আসে, কিন্তু মোহন বোনের সম্পদের অংশ দিতে চায় না। সে সব সময় তার দুঃসম্পর্কের কাকা জালালের সাথে শয়তানি চিন্তায় মেতে থাকত। একদিন জালাল এসে মোহনকে ডাকতে থাকে। মোহন, আরে ও মোহন, শীঘ্রই বাইরে এসো তো বাপু। জি কাকা, কি খবর? খবর তো ভালো না, ওদিকে তোমার তো সর্বনাশ হয়ে যাচ্ছে, তাই ভালো মনে করে খবর দিতে এলাম। সে কি কাণ্ড, আবার কি হলো? এখানে বলা যাবে না, চলো কোথাও বসি। রোদে এখানে থাকতে পারছি না বাপু। তবে তোমায় বলে রাখি, এই তটিনী তোমার জীবন শেষ করে দিতে এসেছে। সে তোমার বোন হলে কি হবে, সত্যি কথাটা বলতেই হয়। সে তো আমি বুঝেছি কাকা। উফ, রোদই বটে। চলুন না কাকা, হানিফের বটতলে বসি। চলো চলো। কথাটাও না বললেই নয়। আহ, হানিফের বটতলে বসলে গা জড়িয়ে যায়। ভাগ্যিস এ বট গাছটা এখনো কাটা হয়নি। তা তো বটেই। তো কি যেন বলবে বলে ডেকেছিলে গো কাকা? তোমার সেই দক্ষিণ দিকের ক্ষেত তো তটিনী একেবারে ভাগার বানিয়ে ফেলেছে। কি বলছো কাকা? সে আর বলতে, তোমার ক্ষেতের পাশের ক্ষেতটাই তো তটিনী চাষ করে। তটিনীর ক্ষেতের চারপাশ দিয়ে গাছ লাগাচ্ছে। সে গাছের পাতা পড়ে তোমার ক্ষেত ভাগার হতে কতক্ষণ। তটিনীর তো সাহস বেড়ে গেছে, ও আমার ক্ষেতের পাশে গাছ লাগায়। আজ ওর সাথে মোকাবেলা করতেই হবে। তোমাকে আগেই বলেছিলাম, বাবার সম্পদ মেয়েরা পায়, তাই বলে একেবারে ক্ষেত দখলে যাবে? বলেছিলাম বোনকে কম বেশি করে কিছু টাকা দিয়ে হিসেব চুকিয়ে দাও। তা না করে জঙ্গল একেবারে ঘরে নিয়ে এলে। সে চেষ্টা তো কম করিনি, কিন্তু তটিনীর স্বামীটা মরল। নদীতে স্বামীর জায়গা জমি সব হারালো। শেষমেশ মুরব্বীরা ওকে আমার কাঁধের বোঝা বানালো। সে যাই হোক, একটু চাপে রাখবে, যেন তটিনী এখানে টিকতে না পারে। 6 বছর ধরে সে চেষ্টাই তো করে যাচ্ছি। ঠিক আছে, যাও, যে করেই হোক একটা ব্যবস্থা নাও। তোমার ক্ষেত বাঁচাতে হলে তটিনীর গাছ কিন্তু উঠতে দেওয়া যাবে না। হুম, যাচ্ছি কাকা। আজ তটিনীর একটা ব্যবস্থা করতে হবে। শোনো শোনো, ও গাছে পানি দিতে দেবে না, তাহলেই গাছ আর বাড়বে না। জি কাকা। তটিনী, যে ভাইজান, এখানে কি করছিস? গাছে পানি দিচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি। তা এখানে গাছ লাগিয়েছিস, অনুমতি নিয়েছিস কারো? কে বলছো ভাইজান? আমার জমিতে আমি গাছ লাগাবো, তা আবার কার অনুমতি নেব? ও, দয়া করে থাকতে দিয়েছি তো, আর এখন এটা তোর জমি হয়ে গেছে। শোন, বাবার আমি একমাত্র ছেলে, বাবার সব সম্পত্তিও আমার। আমি কি বাবার মেয়ে নই? আমি তো আমার ন্যায্য পাওনা আদায় করেছি। মুখে মুখে কথা, তুই তো ভারী বেয়াদব মেয়ে হয়ে গেছিস। এমনিতেই বাড়ির আঙিনা দিয়ে গাছ লাগিয়ে সারা বাড়ি নোংরা করে ফেলেছিস। গাছের সব পাতা তো আমার বাড়িতে গিয়ে পড়ে। 6 বছর হয়ে গেছে, ও গাছ এবার আমি বেচে দেব। তোর গাছের জন্য তো আমি আমার বাড়িঘর নষ্ট করতে পারবো না। ও গাছের ডালগুলো তো তুমি মাঝে মাঝে কেটে দাও। হ্যাঁ, আবার কাটবো। তুই দুটো গাছ আমার অনুমতি ছাড়াই বিক্রি করেছিস, তাও কিছু বলিনি। ভালোভাবে কথা বলছি তো, তাই তোর গায়ে লাগছে না। দাঁড়া। মোহন পাশে থাকা সবগুলো পানির পাত্র ফেলে দেয়। এটা তুমি কি করলে? আমি কষ্ট করে সেই বাড়ি থেকে পানি বইয়ে নিয়ে এসেছি, এখন আমি এখানে পানি পাবো কোথায়? আমার কথা না শুনলে এমনই হবে, বেয়াদব মেয়ে কোথাকার।
এরপর থেকে রোজ তটিনী পানি নিয়ে আসতো আর মোহন সেই পানি ফেলে দিত। কিন্তু তটিনী আবারও খুব কষ্ট করে পানি নিয়ে এসে গাছে দিত। তটিনী গাছগুলোকে গোপনে খুব যত্ন করত। মোহন বুঝতে পারছিল না গাছগুলো পানি ছাড়া কিভাবে বেড়ে উঠছে। তাই সে পরামর্শের জন্য আবারও জালাল কাকার কাছে যায়। কাকা, আমি তো তটিনীকে গাছে পানি দিতে রোজ বিরক্ত করছি। বলতে গেলে তটিনী গাছে আর পানি দিতে পারছে না, তবুও তটিনীর গাছগুলো বড় হয়ে যাচ্ছে। এখন আমার উপায় কি? কেন, তুমি কি গাছগুলো উপড়ে ফেলতে পারোনি? এ বুদ্ধি তো আমার মাথায় আসেনি কাকা। আপনি বলেছিলেন গাছে পানি দিতে বাধা দিতে, আমি তাই করেছি। তা আসবে কেন? বাড়ির গাছগুলো বড় হয়ে গেছে, এখন ক্ষেতের গুলোও হবে। তা বাপু, তোমার মাথায় এতটুকুন বুদ্ধিও কি নেই? আজ রাতেই আমি ওর গাছগুলো উপড়ে ফেলবো। ঠিক আছে, তাহলে বাড়ি যাও, বৃষ্টি আসবে, মেঘ করেছে খুব। আমিও বাড়ি যাই, এবার আর ভুল করো না কিন্তু। না, সে ভুল আর হবে না। চললাম কাকা। মোহন চিন্তা করল রাতে সকলের চোখের আড়ালে তটিনীর ক্ষেতের গাছগুলো উপড়ে ফেলবে। কিন্তু সেদিন রাতেই প্রচন্ড বাতাস বইয়ে বৃষ্টি শুরু হলো। ও লীলা, এ তো ঝড় এসে গেল গো, তার ওপর শিলাবৃষ্টি হচ্ছে। তাই তো দেখছি। রাতের আধারে গিয়ে তটিনীর গাছগুলো উপড়ে দিতে চেয়েছিলাম, তার বুঝি হলো না। তোমার আর স্বভাব বদলালো না। এই ঝড়ের সময়ও তুমি শয়তানি চিন্তায় আছো। তুমি মেয়ে লোক, ওসবের কি বুঝবে? হাই হাই, ঝড় বোধহয় বেড়েই চলেছে। হ্যাঁ, ঘর তো খুব নড়ছে গো। আমার তো খুব ভয় হচ্ছে। না না, ভয় পেও না, ঘরে তো নতুন খুঁটি লাগিয়েছি, কিচ্ছু হবে না। আচ্ছা, ওদিকে তটিনীর ঘরটা নড়ছে না কেন? কি, চাল তো ফুটো হয়ে যাচ্ছে গো। এত বড় বড় শিলা। আল্লাহ, রক্ষে করো মাবুদ। রক্ষে করো। তারপর ওদিকে মোহনের ঘরের আঙিনা থেকে একটু দূরে তটিনীর ঘর। সে ঘর থেকে তটিনী মোহনের ঘরকে প্রচুর নড়তে দেখে। এ কি, ভাইজানের ঘরটা তো ঝড়ে পড়লো বলে। আল্লাহ, ভাইজানের ঘরটাকে ঠিক রেখো। এত বড় বড় শিলা, ও ঘরের চালা তো একবারে শেষ করে দেবে। ভাগ্যিস আমার ঘরটার উপরে গাছ ছিল। হঠাৎ ঝড়ে মোহনের ঘর পড়ে যায়। মোহনের স্ত্রী লীলার পায়ের উপর ঘরের ভারী কিছু অংশ পড়ে। তটিনী তার ঘর থেকে দেখতে পায়। এ কি, ভাইজানের ঘর তো পড়েই গেল। তটিনী দ্রুত মোহনদের কাছে যায়। লীলাকে দুজনে মিলে তোলে। আহা, ঘর তো পড়ে গেল, এখন যাব কোথায়? ভাইজান, চিন্তা করছেন কেন? চলুন আমার ঘরে যাই। ঝড় থেমে গেলে আগামীকাল সব চিন্তা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। বৃষ্টির ভেতরেই তিনজনেই তটিনীর ঘরের দিকে যায়। পরের দিন মোহন চলে যায় জালালের বাড়ি। কাকা, ও কাকা, আমার যে বড্ড বিপদ হলো গো। কেন, তটিনী কিছু করেছে? আগেই সাবধান করেছিলাম, শুনলে না তো, এখন বোঝো। না কাকা, সেরকম কিছু নয়। রাতের ঝড়ে আমার ঘরটা পড়ে গেছে, শিলাবৃষ্টিতে চলার অবস্থাও খারাপ, ওগুলো আর ব্যবহার করা যাবে না। আহারে, বসো বাপু, তা এখন কি করবে ভেবেছো? না কাকা, বসবো না। বলছিলাম
আমার হাতে এখন টাকা পয়সা নেই। এমন সময় ঘর মেরামত করতে আপনি যদি একটু সাহায্য করতেন, মানে ধার হিসেবে যদি। কি বলছো বাবু? আমারই সংসারে টানাটানি, তুমি তো বুঝতেই পারছো। তুমি কবে ঋণ পরিশোধ করতে পারবে কে জানে। আচ্ছা, আমার একটু কাজ আছে, আসছি। কাকা, আমার যে খুব প্রয়োজন। সে তুমি দেখো, আমি আসছি বাপু। এখন আমি কি করব? ভাইজান, কি চিন্তা করছো? চলো বাড়ি যাই। দেখ না, এই অসময়ে হাতে একটা পয়সা করি নেই। ঘর ঠিক করতে হবে, তার ওপর তোর ভাবিকে ডাক্তার দেখাতে হবে। সে তুমি চিন্তা করো না, আমি ডাক্তার এনেছিলাম। সে কি, তুই টাকা কোথায় পেলি? ওই যে, দুটো গাছ বিক্রি করেছিলাম তোমার অনুমতি ছাড়া, সেখানকার কিছু টাকা আছে। আর ও পাশের দুটো গাছ বেচে তুমি ঘর ঠিক করে নিও। তুই যে আমার কত বড় উপকার করলি রে বোন। আর আমি ওই জালাল কাকার কথা মতো তোর সাথে কত খারাপ ব্যবহার করতাম। এখন থেকে আমিও গাছ লাগাবো। একটি গাছ কাটলে 3টি গাছ লাগানো উচিত, তাহলে গাছ বিক্রি করে বিপদে কাজে লাগানো যায়। শুধু কি তাই, ঘরের আশেপাশে গাছ থাকলে ঝড় কিংবা শিলাবৃষ্টিতে ঘরের ক্ষতি কম হয়। আর প্রাকৃতিক দুর্যোগ কম হয়, গরমে ছায়াও পাই। আসুন, আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, আর পরের কথায় ঘর নষ্ট না করি। বা লীলা, তুমি তো একদম ঠিক হয়ে গেছো।